জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ, রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থান কোথায়, সেই হিসেবটি বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই আয়োজনে পুরো সময় আপনাদের সাথে আছে আমি রোকসানা আঞ্জুমান নিকোল। দর্শক, আজকের রাজনীতিতে আমাদের সঙ্গে আছেন বিএনপি দলীয় সাবেক হুইপ ব্যারিস্টার রুমিন ফারহানা, সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর আছেন আমাদের সঙ্গে, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী সদস্য ডক্টর খন্দকার আজিজুল ইসলাম আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ। ব্যারিস্টার রুমিন ফারহানা, বিনিয়োগ সম্মেলনে বিডা চেয়ারম্যান আশিক চৌধুরীর প্রেজেন্টেশনের প্রশংসা লোকের মুখে মুখে। কোনো রাজনৈতিক দল যদি আজকে ক্ষমতায় থাকতো তাহলে কি এমন প্রেজেন্টেশন আমরা দেখতে পেতাম? মানে রাজনৈতিক সরকারের নিয়োগ কি কখনো এমন হয়? আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, এই সরকারটির দুটো জিনিস আমি খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছি। একটি হচ্ছে ম্যানুফ্যাকচারিং কনসার্ন, মানুষের মত কোন দিকে যাবে, মানুষ কি বলবে, মানুষ কি ভাববে, মানুষ কি রাজনীতি দেখতে চাইবে, সেটা খুবই সুচারুভাবে ম্যানুফ্যাকচারিং কনসার্ন যেটাকে বলা হয় সেটাই সরকার করছে। আর দুই হচ্ছে এই সরকারের পিআর অসাধারণ। সেই পিআরের ফল আসলে বাংলাদেশে আমরা কতটুকু ঘরে তুলতে পারবো সেই প্রশ্ন থেকেই যায়। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি পিআরের ব্যাপারে একজন অতি দক্ষ মানুষ এবং তিনি তার দক্ষতাকে সর্বোচ্চ পর্যায়ে কাজে লাগাচ্ছেন। ধরুন, যেই ব্যক্তিটি বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে এসছে, আমরা যার মুখে বারবার শুনেছি তিনি রাজনীতি করতে চান না, রাজনীতির ব্যাপারে তার বিন্দুমাত্র আগ্রহ নেই, তিনি যখন ঈদের পরে হাত মেলান, ঈদের দিন সকালবেলা, তখন 5 বছর 5 বছর 3 বছর 3 বছর রব ওঠে। এবং তার আগে থেকে কিন্তু সোশ্যাল মিডিয়াতে এক ধরনের ইঙ্গিত আমরা পাই যখন সার্জিস আলম বলে আপনাকে আমরা আসলে নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে আমার চিরজীবনের স্বপ্ন 5 বছর যদি আপনাকে পেতাম। ওই যে একটা ইন্ডিকেশন, সেই ইন্ডিকেশনটা কিন্তু এখন ধীরে ধীরে বাড়ছে এবং এটি বাড়তেই থাকবে বলে আমরা মনে করছি। দেখুন, আমাদের বিনিয়োগ একটু মাঝখানে একটা প্রশ্ন করি, মানুষ কি চায়, মানুষ কি শুনতে চায়, দেখতে চায়, এটা যদি সরকার বুঝে এবং সেই অনুযায়ী কাজ করে এতে সমস্যার কি আছে? কাজ যদি করে কোনো সমস্যা নাই, কিন্তু মুশকিল হচ্ছে আপনি যদি একটা গল্প আসলে না বলেই পারছি না, আমি একটু সময় দেন আমাকে। একজন ভদ্রলোক বিয়ের পর দিন ডিভোর্স দিলেন তার ওয়াইফকে, এটা সত্য ঘটনা। তার ওয়াইফ মানে খুবই আপসেট অ্যান্ড ডিপ্রেসড অ্যান্ড শি ওয়াজ লাইক, এটা তুমি কেন করলে? বলছে তুমি আমাকে ঠকিয়েছো, কারণ তুমি যে রূপটা আমাকে দেখিয়েছো এটা আসলে তুমি না। পরদিন যখন মেয়েটি তার আসল রূপে আসলো, হাজব্যান্ডের মানে দাবি ছিল যে তুমি আমাকে ঠকিয়েছো, তুমি আমাকে এই চেহারা দেখাওনি, বিয়ের আগে যতবার দেখা হয়েছে তুমি ফুল মেকআপে এসছো, আমি জীবনেও তোমাকে আসল চেহারায় দেখিনি। সো কাজ যদি ইমপ্লিমেন্টেড হয় কোনো অসুবিধা নাই, কিন্তু তারপরেও নিকোল একটা অসুবিধা আছে। অসুবিধাটি হচ্ছে বাংলাদেশ তো সাংবিধানিকভাবে একটি গণতান্ত্রিক রাষ্ট্র, তাই না? ধরুন আপনি 5 জন অনির্বাচিত ফেরেশতা বাংলাদেশে আসলেন, আমি একেবারেই ফেরেশতা বলছি যে এই মানুষটির কোনো দোষ নাই, সেই ইউটোপিয়ান মানুষটিকে আপনি 5টি মানুষ আপনি সংগ্রহ করলেন এবং তাদের 5 জনকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ভোট ছাড়া বসালেন। সমস্যাটা ঠিক ওই জায়গায়। হয় আপনি সংবিধান পরিবর্তন করে এমন কিছু প্রভিশন আনতেই পারেন, মানে বাংলাদেশের মেজরিটি যদি চায় যে অসাধারণ অনির্বাচিত ব্যক্তিরা যারা বিভিন্ন ক্ষেত্রে তাদের উজ্জ্বলতার স্বাক্ষর রেখেছেন তারা বাংলাদেশকে রান করবেন, সেটা তারা সেরকম যদি বাংলাদেশের মেজরিটি চায় সেটা হতে পারে, কিন্তু এখন পর্যন্ত তো সেটা চায়নি। আর 2 হচ্ছে যারা চমৎকার প্রেজেন্টেশন দিচ্ছেন, যারা চমৎকার কথা বলছেন, যারা চমৎকার
বক্তৃতা করছেন, বক্তৃতা করার ফাঁকে চোখের পানিও ফেলছেন, ঠিক এনি আদার পলিটিশিয়ানের মতোই তারা যদি মনে করে যে তাদের দক্ষতা, যোগ্যতা, জনপ্রিয়তা অনেক বেশি, তাহলে কেন তারা নির্বাচনে আসছেন না? মানে নির্বাচনে করে তো আপনি আসলে অন্য কোনো গ্রহে যাবেন না। ঠিক যেই গদিটিতে আপনি বসে আছেন, মানুষ যদি আপনাকে ভোট দেয়, আপনি ঠিক সেই গদিটিতেই বসবেন। সো আমার তো মনে হয় যে নির্বাচনে আসলে কোনো আপত্তি থাকার কথা না। মানে ব্যারিস্টার রুমিন ফারহানা, আশিক চৌধুরী কেন অনির্বাচিত সরকারের হাত ধরে যদি ফেরেশতাও আসে, সেটা আপনার কাছে গ্রহণযোগ্য নয়। আনিস আলমগীর স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, যেটা আসলে ব্যারিস্টার রুমিন ফারহানা মাত্রই বললেন, স্বরাষ্ট্র উপদেষ্টাও এমন একটা কথা আজকে বলেছেন। তিনি বলেছেন সাধারণ মানুষ চায় এই সরকার আরো 5 বছর থাকুক। সার্জিস আলমের আকাঙ্ক্ষা 5 বছরের জন্য বাংলাদেশে নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে ডক্টর ইউনূসকে পাওয়া। অন্যদিকে সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল বলেছেন ডক্টর ইউনূস ক্ষমতায় থেকে যেতে পারেন, যে ফরম্যাটেই হোক তিনি ক্ষমতার ভেতরেই থাকবেন। ক্ষমতা ছেড়ে দেওয়ার নজির তার খুব কম। 71 বছর বয়সেও গ্রামীণ ব্যাংকের পদ ছাড়তে রাজি হননি, অথচ সেই প্রতিষ্ঠানে সবাইকে 65 বছর বয়সে চাকরি ছাড়তে হয়েছে। 3 জন ব্যক্তির 3টি কথা সমীকরণ মেলাতে চাইলে মেলানো সহজ না কঠিন। আর আশিক চৌধুরীর প্রেজেন্টেশন নিয়ে যেমন প্রশংসা লোকের মুখে মুখে, কি পেলাম না সেই হিসেব আর প্রেজেন্টেশন কতটা সুন্দর হয়েছে সেই হিসাব, সেই সমীকরণটা কি মেলানো যাচ্ছে কিনা? প্রথম প্রেজেন্টেশন নিয়ে আসি, যে আপনি যদি সোশ্যাল মিডিয়াতে যান, আপনার মনে হবে যে এই পৃথিবীতে এর আগে আর কোনো প্রেজেন্টেশন হয়নি, এই প্রথম একটা মাইক্রোফোন হাতে একজন প্রেজেন্টেশন দিলেন, এবং এটাকে জাদুঘরে বোধহয় রাখা যায়, কিংবা এটা নোবেল পুরস্কার যদি না দেয় এটা কম হয়ে যায়। আমাদের হচ্ছে কি, আমাদের চাটুকারিতে এবং আমরা প্রশংসাতে এত ঊর্ধ্বে তুলে ফেলে একটা লোককে, আবার নামাতেও কিন্তু ইয়ে করি না। এই আশিক ওই চৌধুরীকেই কিন্তু এরাই আবার সোশ্যাল মিডিয়াতে একটা গায়েল করে দেবে। এখন তাকে বলছে দ্বিতীয় ইউনূস থেকেও বড় কেউ এসেছে আমাদের জন্য আশীর্বাদ হিসাবে, এবং তাকে একটা ডিজিটাল পূজা শুরু করে দিয়েছে। এই যে ভদ্রলোক, উনি যে ওনার একজন ইয়াং পার্সন হিসাবে ওনার যে বায়োডাটা আমি দেখলাম, তাতে এটা আমরা একটু গর্বিত হওয়ার মতো যে একজন বাংলাদেশি ডক্টর ইউনূসের সঙ্গে কাজ করার জন্য এসেছেন। তাকে আমরা কাজের পরিবেশ করে দেব, তাকে আমরা কিভাবে ইনভেস্টমেন্ট আসবে সেই এনভায়রনমেন্ট দেব। কিন্তু আমরা সেটা না করে আমরা একটা সেমিনার আয়োজন নিয়ে এত সব কাহিনী করছি, এবং যে সেমিনারের আউটকাম হচ্ছে এখনো পর্যন্ত দৃশ্যমান হচ্ছে যে 100 বিলিয়ন আপনার 100 কোটি টাকা ইনভেস্টমেন্ট চায়নার। এবং এর আগেও কিন্তু এই ধরনের সেমিনারগুলো বাংলাদেশে হয়েছে, শেখ হাসিনার আমলে বলেন, আগের আমলে বলেন, এই সমস্ত বিনিয়োগ সম্মেলন। এবং যেই ইনফ্রাস্ট্রাকচারের উপর আপনি দেখাচ্ছেন লোকজনকে, এগুলো তো বিগত সরকারগুলোরই করা। ইপিজেড তো আমি মনে করি যে শেখ হাসিনা একটা এমনভাবে করেছেন, ঘাটে ঘাটে ইপিজেড করে রেখেছিলেন। এবং এই যে বঙ্গবন্ধু যে ইপিজেড যেটা মিরসরাইতে, এটাকে এখন চেঞ্জ করেছে নাম, মানে ফরচুনেটলি ওটা আমার বাড়ির পাশেই। সো আমরা একটা আশাবাদী যে একটা কিছু হবে, কিন্তু সেটা যে রুমিন ফারহানার সাথে আমি একেবারে রুমিনের সঙ্গে 100% একমত যে পিআরটা এমন লেভেলে চলে গেছে, একটা আমার মনে হচ্ছে যে একটা কতগুলো আপনি যদি খেয়াল করে দেখেন, আমি আসলে সকালে এটা নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছি এবং আমাকে এই জন্য বহু মন্দ কথাও কিছু লোক বলছে। আমি বলছি যে যারা এটা করছে তারা না আবার হঠাৎ করে এটা বলে দেয় যে স্বাধীনতা 2.0 যেটা বানিয়েছিল জাতির পিতা 2.0 বানিয়ে দেয় কিনা, মানে এমন পর্যায়ে তাকে নিয়ে গেছে। তো এগুলোর কোনো দরকার নাই। আলটিমেট হচ্ছে যে আপনার রেজাল্ট কি সেটা দেখবে। এই রেজাল্ট দেখানোর ক্ষেত্রে সেই পরিবেশ কি আছে? বর্তমান সরকার একটা অনির্বাচিত সরকার, তার স্থায়িত্ব কয়দিন সেটা আমরা জানি না। আপনি যেদিন বিনিয়োগ সম্মেলন করছেন সেদিন বাংলাদেশি বিদেশি প্রতিষ্ঠানকে আপনি হামলা করছেন। আপনার বার্তা তো অলরেডি চলে গেছে, আপনি কি বলতে চান, কি দিতে চান। যারা বিনিয়োগ করবে তারা দুইটা জিনিস দেখে, আপনার এখানে লেবার সুবিধা কতটুকু, কর সুবিধা সে কতটুকু পাচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে যে সে যে ইনভেস্টটা করছে সেই রিটার্নটা সে পাবে কিনা, সে যেই ঝুড়িতে তার ডিমটা রাখবে সে ডিমটা ঠিক মতো থাকবে কিনা, এটা হচ্ছে যে, এবং যেই স্থিতিশীল একটা সরকার আছে কিনা। যখন একটা নির্বাচিত সরকার না আসে তখন কোন বিনিয়োগকারী ভাববে যে এই যে আমি যদি এখানে বিনিয়োগ করি তাহলে আমার
কি অবস্থা দাঁড়াবে। কারণ এই জায়গায় আমি একটা বলছি, আপনার দেশের বিনিয়োগ তো ঠিক নেই। আজকে গত 8 মাস ধরে কোন বড় একটা বিনিয়োগকারী, এই দেশের বিনিয়োগকারী বিনিয়োগ করেছে, কয়টা চাকরি হয়েছে? আমরা যেটা দেখছি চাকরিচ্যুতি হচ্ছে, লোকজন চাকরি হারাচ্ছে একটার পর একটা ইন্ডাস্ট্রি হয়নি। সো আপনি আপনার দেশের লোককে উদ্বুদ্ধ করতে পারছেন না একটা ইন্ডাস্ট্রি দিতে, একটা কারখানা তৈরি করতে। আপনি কি করে আশা করেন যে বাইরের লোক বিনিয়োগ করবে? কিন্তু না, আমি একটা ভুল বুঝতে পারে লোকজন। আমি এই ইনিশিয়েটিভকে ধন্যবাদ জানাই এবং তার নেতৃত্বে হোক এটা চাই, কিন্তু এটাকে গড় পর্যায়ে চলে যাওয়া এবং এই সমস্ত যে প্রোপাগান্ডা চালানো এবং এগুলো ফেক আইডি দিয়ে যে 1 মিনিটের ইয়েতে চলে আসলাম, তারপর এই লোক কোথায় যাবে রে, এই সমস্ত প্রপাগান্ডাগুলো বন্ধ করতে হবে। জি, কথা বাদ দিয়ে কাজ করতে হবে, তাই তো? তাহসিন রিয়াদ, বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকলে দেশের অর্থনৈতিক অবস্থা ভালো হবে। সুতরাং আমাদের সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে প্রথমত গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু করতে হবে। এতে বিনিয়োগকারীরা আস্থা পাবে, কারণ তারা গণতন্ত্রে বিশ্বাস রাখে। দেশে একটা নির্বাচন হলে বিনিয়োগকারীরা আস্থা পাবেন বলে আপনারা মনে করেন কিনা? আচ্ছা, ধন্যবাদ জানাচ্ছি যারা আমাকে শুনতে পাচ্ছেন। আমি আপনার প্রশ্নের উত্তরটা আমি দিব, তার আগে আমার কাছে মনে হচ্ছে যে আমার বিজ্ঞ দুজন আলোচক যারা বিভিন্নভাবে সমালোচনা করেছেন, এটার উত্তরটা আমি একটু বলি, আমাকে একটু বলতে দেন। আমি তো শুরুই করিনি এখনো কথা, সুযোগ দিতে হবে। বিফোর স্টার্টিং মাই স্পিচ, প্লিজ কন্টিনিউ। ওকে, থিং ইজ, দেখেন খুব পরিষ্কারভাবে একটা ব্যাপার বলি। আমাদের এখানে একজন বিজ্ঞ আলোচক বললেন যে এই ধরনের ভাবখানা এমন যে ধরনের প্রেজেন্টেশন এর আগে নাকি এর আগে কখনো হয়নি, এরকম একটা ভাব নিচ্ছে। আমি আপনাকে প্রশ্ন করি, এরকম বাংলাদেশে এরকম ইনভেস্টমেন্ট সামিট বাংলাদেশের স্বাধীনতার পর আসলে কি হয়েছে কিনা আপনি আমাকে উদাহরণ দেখান। আপনি তো আমাকে উদাহরণ দেখাতে চাচ্ছেন। দেখেন, আমাদের ফ্যাক্ট বুঝতে হবে। ফ্যাক্ট হচ্ছে যে ইটস নাথিং অ্যাবাউট ডক্টর ইউনূস গভর্নমেন্ট, ইটস নাথিং অ্যাবাউট কে এটা করছে। আমরা সেদিকে দেখতে চাই না, আমরা দেখতে চাই হচ্ছে বাংলাদেশে পজিটিভ কি কাজটা হলো। আপনি আশিক ভাই যিনি যে প্রেজেন্টেশনটাকে নিয়ে আজকে অনেক বেশি আলোচনা হচ্ছে বাংলাদেশে, আমি আপনাকে প্রশ্ন করি, আপনি বাংলাদেশে এর পূর্বে আপনি আমাকে হলফ করে দেখান, এর পূর্বে বাংলাদেশে এত স্মার্ট প্রেজেন্টেশন আপনি নিজে দেখছেন কিনা? আপনি তো দেখেন না ইনফ্যাক্ট। এখন তাহলে অনেক প্রশ্ন আসতে পারে, এটাকে আমরা যেমন ট্রেডিশনাল আলাপটা আমরা আসি, যেমন আমরা এখানে এই মঞ্চে বসে আমরা বিগত সরকারের অনেক উন্নয়নের গল্পটা আমরা শুনলাম আবার নতুন করে। কারণ ফ্যাক্টটা আমি আপনাকে বলি, দেখেন গল্পটা কোথায় জানেন? গল্পটা হচ্ছে বাংলাদেশে বিনিয়োগ সম্মেলন বা বিনিয়োগ সামিট, এ ধরনের প্রোগ্রাম বাংলাদেশের আগে হয়েছে। কেমন হয়েছে? এরকম হয়েছে যে সেখানে চাটুকারিতা দেখেছি আমরা, এরকম হয়েছে সেখানে বিদেশি বিনিয়োগকারীদেরকে আমরা দেখে নেই, দেখছি একটা খোলস, দেখছি কিছু চাটুকর মানুষজন চারপাশে বসা, আর সারাটা দিন ধরে আমরা দেখছি যে সেখানে একজন ব্যক্তিকে কেন্দ্র করে পুরো বিনিয়োগ সম্মেলনটাকে সাজানো হয়েছে, একটা দলকে কেন্দ্র করে পুরো বিনিয়োগ সম্মেলনটাকে, বিনিয়োগ সামিটটাকে হচ্ছে গোছানো হয়েছে। দেখেন, আমি সহজ করে বলি, আপনাকে পাবলিক পারসেপশন বুঝতে হবে। ধরেন আমি যদি এখন বলি যারা প্রশংসা করছে তারা কার, আপনি নিজে আইডিগুলোতে ঢুকে দেখেন। যেই জেনজিরা পরিবর্তন চেয়েছিল, আমি বলি মাঝে মাঝে যে আদমজি ক্যান্টের যে ছেলেটা, রাজুক উত্তরা যে ছেলেটা, ইডেন কলেজের যে মেয়েটা রাস্তায় দাঁড়িয়ে হচ্ছে পরিবর্তনের কথা বলেছিল, তারা আজকে আশিকদের প্রশংসা করছে, তারা আজকে এই বিনিয়োগ সম্মেলনের প্রশংসা করছে। এখন সেই প্রশংসায় যদি আপনি আপনার উদারতা না দেখান, সেই প্রশংসায় যদি আপনি আপনার সংকীর্ণতা দেখান, এটা আপনার সংকীর্ণতা, এটা আপনার ক্ষীণ দৃষ্টিভঙ্গি, সে জায়গাটাতে স্যার আমার কিছু করার নেই। বা আপনার যদি গাত্র দেওয়া হয় বা আপনার যদি কষ্ট লাগে, ইটস কমপ্লিটলি অন ইউ। এটা ইউনূস সরকারেরও কিছু এখান থেকে কমে যাবে না, আশিক সাহেবেরও কিছু কমে যাবে না। আশিক সাহেব তো তার সর্বোচ্চটা স্যাক্রিফাইস করেই বাংলাদেশে এসছেন, এই বাংলাদেশে এসছেন। তো আমি আপনাদেরকে আজকে প্রশ্ন করতে চাই, এই মঞ্চ থেকে প্রশ্ন করতে চাই, বাংলাদেশে কোনো রাজনৈতিক দল এখন পর্যন্ত আশিক সাহেবদের মতন একজন ভালো প্রেজেন্টার কি তারা তৈরি করতে পেরেছেন? আপনি আমাকে দেখান, পারেন নাই তো আপনারা। সো ফ্যাক্ট কি? ফ্যাক্ট হচ্ছে যে আপনার কাছে যখন 10টা আশিক থাকবে, আপনার কাছে যখন 20টা এরকম প্রোগ্রামের রেফারেন্স থাকবে, ইউ আর মোস্ট ওয়েলকাম। আপনি এই ধরনের প্রোগ্রামের সমালোচনা করেন। বরং এই মঞ্চ থেকে আমি বিডা এটার ব্যাকগ্রাউন্ডে যারা কাজ করেন, দেখেন আপনি কি কখনো ইভেনচুয়ালি ব্যাকগ্রাউন্ডে যারা কাজ করে এই ধরনের সমালোচনা আপনি কখনো দেখেছেন এর আগে? তাদেরকে তো সামনেই আনা হয় না, তাদেরকে সামনে প্রমোট করা হয় না। আমি আজকে আপনার যমুনা টিভিকে ইনফ্যাক্ট ধন্যবাদ জানাতে চাই যে এই প্রোগ্রামের ব্যাকগ্রাউন্ডে যে ভদ্র লোকরা যারা কাজ করেছেন, আপনারা তাদের থেকেও লোকজনদেরকে আজকে সামনে এনেছেন, মানুষরা তাদেরকেও দেখতে চায়। এখন আপনি যে প্রশ্নটা করেছিলেন যে দেখেন স্থিতিশীল গভর্নমেন্ট যেটাকে আমরা বলছি, প্রথমত আমাদের এই আজকের মঞ্চ থেকে আরেকটা নতুন আলোচনা আমরা শুনলাম, সেটা হচ্ছে যে আমরা এই গভর্নমেন্টকে অনির্বাচিত সরকার বলতে খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছি, কিন্তু আমরা এই সরকারকে গণঅভ্যুত্থানের সরকার বলতে স্বাচ্ছন্দ্য বোধ করছি না। কেন জানেন? কারণ অনির্বাচিত সরকার বললে বাংলাদেশের যে রাজনীতি দাঁড় করানো যায়,
অনির্বাচিত সরকার বললে এখানে এই সরকারকে সমালোচনা করার অনেক স্কোপ তৈরি হয়ে যায়। বরং আমরা কিন্তু এটাকে পজিটিভলি এই সরকারকে কিন্তু গণ অভ্যুত্থানের সরকারও বলতে পারি, যে জুলাই আগস্ট আপরাইজিংটা হয়েছিল আপরাইজিংয়ের সরকারও বলতে পারি। আপনার প্রশ্নের উত্তরটা দিচ্ছি। প্রশ্নটা ছিল যে স্থিতিশীল গভর্নমেন্ট থাকলে কি আসলে আমি কুসুম মাহমুদ চৌধুরী বিনিয়োগ সম্মেলন থেকে বের হয়ে এসে সাংবাদিকদের এটা বলেছেন যে নির্বাচিত সরকারের প্রতি আসলে আস্থা থাকে। দুইটা টেকনিক্যাল ফ্যাক্ট। বাংলাদেশে এবার যে বিনিয়োগ সম্মেলনটা হয়েছে, এই বিনিয়োগ সম্মেলনে সকল পলিটিক্যাল পার্টিকে এখানে ইনভাইট করা হয়েছিল। ইট ইজ বিকজ অফ ওয়াই উই শুড নো। কেন? মানে আপনি একটা বিনিয়োগ সম্মেলন করছেন, আপনি তো সংকীর্ণতার পরিচয় দিতে পারতেন, তারা কিন্তু দেয়নি। তারা সকল পলিটিক্যাল পার্টিকে এখানে ডেকেছে, তাদেরকে সামনের সারিতে বসিয়েছে, তারা তাদের কথাগুলো বলেছে, তারা তাদের ম্যানিফেস্টো, তারা কি ধরনের বিনিয়োগ কর্মসূচি তারা হাতে নেবে, তারা এই কথাগুলো বলেছে। এখানে একটি মেসেজ, যেখানে এই যে সারা পৃথিবী থেকে 50টা কান্ট্রির রিপ্রেজেন্টেশন এখানে ছিল, অলমোস্ট 400+ ডেলিগেশনস এখানে ছিল, তাদের কাছে এই মেসেজটি দেওয়ার চেষ্টা করা হয়েছে যে দেখেন, আমাদের অভ্যন্তরীণ পলিটিক্যাল ডিফারেন্স থাকতে পারে, আমাদের মধ্যে ডেমোক্রেটিক্যাল ডিবেট থাকতে পারে, দেয়ার ইজ ওকে, বাট বাংলাদেশের প্রশ্নে, বাংলাদেশের অর্থনীতির প্রশ্নে কিন্তু সকল দল একটা টেবিলে আছে, প্রথম। দ্বিতীয়ত হচ্ছে তিনি যে কথাটা বলেছেন, দেখেন স্থিতিশীল গভর্নমেন্ট অর্থাৎ নির্বাচিত গভর্নমেন্ট যদি আমি ধরে নিই, নির্বাচিত গভর্নমেন্টের ক্ষেত্রে যে কোনো দেশই বিনিয়োগের ক্ষেত্রে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে। এই জায়গাটাতে আসলে আমাদের কোনো দ্বিমত নেই, আমরা বারবার বলেছি। দেখেন এখন পর্যন্ত কি ডক্টর মোহাম্মদ ইউনূস তার কি মত চেঞ্জ করেছেন? তিনি কি বলেছেন যে না আমি ইলেকশনটা 27 সাল পর্যন্ত নিয়ে যাব? তিনি তো তার মতে এখন পর্যন্ত অক্ষুণ্ণ আছেন। তিনি তো বলেছেন যে এন্ড অফ দিস ইয়ার অথবা নেক্সট ইয়ারের মিড অফ দিস 26-এ আমরা ইলেকশনের দিকে চলে যাব। কাজেই আমাদের কাছে বারবার যেটা মনে হয়, দেখেন আপনি সত্যটাকে সত্য বলেন, এতে খুব বেশি ক্ষতিগ্রস্ত আপনি হবেন না। আপনি আশিককে আশিক বলেন না ভাই, সমস্যা নাই তো। তিনি যদি ভালো কিছু করে তো আপনার লাল সবুজের মানচিত্রকে এগিয়ে নেওয়ার জন্য তিনি করছেন। আশিক চৌধুরীকে আশিক চৌধুরীই বলতে হবে, সেটা আপনার দাবি। ডক্টর খন্দকার আজিজুল ইসলাম একজন সাংবাদিক এবং দুইজন রাজনীতিবিদের বক্তব্য শুনলাম, কিন্তু এখন ফ্যাক্টটা আপনার কাছে জানতে চাই। বিডার চেয়ারম্যান আশিক চৌধুরীর প্রেজেন্টেশনের প্রশংসা সর্বত্রই। অনেকেই বলছেন যে কে কবে কোন সরকারি কর্মকর্তাকে এমন প্রেজেন্টেশন দিতে দেখেছি। প্রেজেন্টেশন ভালো, কিন্তু মানে বিনিয়োগ সম্মেলনে আমরা কি পেলাম, মানে প্রেজেন্টেশনের আসল যে উদ্দেশ্য, আমরা কতটুকু বিদেশি বিনিয়োগ পেলাম, আমাদের কতটুকু লাভ হলো, যদি সহজ কথায় আপনি অঙ্কটা আমাদের একটু বুঝিয়ে বলতেন। জি ধন্যবাদ। আসলে আপনি জানেন যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, যেটা বিডা, এটা গভর্নমেন্টের একটা ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি, এবং এ ধরনের আরও 4টি ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি আছে। তো বাংলাদেশে যখন একটি ইনভেস্টমেন্ট সামিট করার উদ্যোগ নেওয়া হয়, তখন বিডার আয়োজক হিসেবে বিডার কিছু পার্টনার এই আয়োজনের সাথে যুক্ত হয়েছেন, এবং যেটা আপনারা আমাদের প্রোগ্রাম যেটা দেখেছেন, সেই প্রোগ্রামের মধ্যে আমাদের যে একটি মানে গতানুগতিক যে ধারায় যেভাবে একটি প্রোগ্রাম হয়, সম্মেলন, বিনিয়োগ সম্মেলন, এটা একটু ভিন্নভাবে করার চিন্তাভাবনা করা হয়েছিল প্রস্তুতি পর্বে। এবং আমরা যেটা দেখি যে আমাদের অনেক এই ধরনের যে সামিট হয়, সেখানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন, সভাপতি বক্তব্য রাখেন, প্রধান অতিথি বক্তব্য রাখেন। আমরা কিন্তু চেষ্টা করেছি এর থেকে বেরিয়ে আসার জন্য, এবং একটা প্রেজেন্টেশন অবশ্যই থাকে। সেই প্রেজেন্টেশনটা অনেক সময় দেখা যায় যে মিড লেভেলের কোনো কর্মকর্তা বা ডেস্ক লেভেলের কোনো কর্মকর্তা, যিনি ওই বিষয়ে অভিজ্ঞ, দীর্ঘদিন কাজ করেন, তাকে দিয়ে ওই উপস্থাপনাটি করা হয়। তো এবার বিডার চেয়ারম্যান ইজ এ পার্ট অফ দ্য আপনার ইনভেস্টমেন্ট এই প্রতিষ্ঠানের, এবং উনি নিজ উদ্যোগে উনি করেছেন যে আমি এবারের এই উপস্থাপনাটি, আমি এই মেসেজটি আমি আমার নিজের মতো করে আমি সেই সামিটে সেটা উপস্থাপন করব। দ্যাট ওয়াজ দ্য মেইন রিজন। এবং আপনারা এটাও দেখেছেন যে আমাদের এই সমস্ত সামিট কনফারেন্সগুলোতে অনেক সময় আমরা এমসি নিয়োগ করি, কোনো একটি ছেলে বা মেয়ে থাকে। এবার কিন্তু স্পেশাল এনভয় টু দ্য আপনার অনারেবল চিফ অ্যাডভাইজার মিস্টার লুৎফি সিদ্দিকী, হি ইনিশিয়েটেড যে উনি এমসি হিসাবে প্রথম উনি দায়িত্বটা নিলেন। তো অ্যাকচুয়ালি আমি সেদিকে যাব না, এটা হচ্ছে আমাদের নেচার অফ অ্যারেঞ্জমেন্ট অফ দ্য ইনভেস্টমেন্ট সামিট, দ্যাট ওয়াজ লাইক দ্যাট। তো এবারের যেটা আপনি বললেন যে আসলে আমাদের এই সামিটের একটু ভিন্নতা ছিল, যে আমরা চেয়েছি যে আমাদেরকে এফডিআই আনতে হবে। রাজনৈতিক মতাদর্শ, আপনাদের মতভেদ, আপনাদের আদর্শগত ভিন্নতা থাকতে পারে, কিন্তু একটি দেশের বিনিয়োগ হবে, দেশের সমৃদ্ধ হবে, দেশের মানুষ ভালো থাকবে, এটা আমরা সবাই চাই। এটা উন্নত দেশ আমরা সব দেশে দেখেছি যে তারা কিন্তু তাদের ডেভেলপমেন্ট বিনিয়োগের ক্ষেত্রে তারা
এই জায়গাতে তারা সাধারণত রেশারেশি থাকে না, এবং তারা চান যে দেশের উন্নতি হোক, সব ডেভেলপমেন্টটা হোক, এইটি আমরা চাচ্ছি। তো এখন এবার আমরা যেটা দেখেছি যে এবার আমরা চেষ্টা করেছি যে বিনিয়োগকারীদের মুখ থেকে কিছু শোনা। আমার প্রশংসা, আমি ইনভেস্টমেন্টের জন্য এই করছি, এটা কিন্তু বহির্বিশ্ব বিশ্বাস করবে না। যার জন্য এবার আমাদের মেইন ফোকাসটা ছিল যে আপনি জানেন যে ইয়াংওয়ান নামে একটি প্রতিষ্ঠান যারা কোরিয়ান ইপিজেডে তারা একটি কোরিয়ান ইপিজেড করেছে, এবং সেটা ছিল আপনার আজ আনোয়ারা চট্টগ্রামে, এবং এই ভদ্রলোক যিনি চেয়ারম্যান কিয়াক সাং, উনি দীর্ঘ প্রায় 40 বছর যাবৎ বাংলাদেশে তার বিনিয়োগ করে আসছেন। এবং সেখানে আমাদের যে 7 থেকে 10 তারিখের এই শিডিউলের মধ্যে আমরা যেই সামিটটা করলাম, সেখানে আমরা একটু স্ট্র্যাটেজিটা ডিফারেন্টলি নিয়েছি যে 7 এবং 8 তারিখে যে বিনিয়োগকারীরা আসবেন তাদেরকে আমরা আমাদের ইনফ্রাস্ট্রাকচার, আমাদের কি আছে, আমাদের যে অবকাঠামো কি আছে, এটা আমরা একটু তাদেরকে ফিজিক্যালি দেখাবো। যার জন্য তাদেরকে যে প্রাইভেট ইকোনমিক জোন যেটা আপনার কোরিয়ান ইকোনমিক জোন চট্টগ্রামে, যেটা আনোয়ারাতে, সেখানে কিন্তু বিনিয়োগকারীদেরকে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদেরকে সেখানে দেখানো হয়েছে। এবং সেই যে ইয়াংওয়ান যেটা কোরিয়ান ইপিজেড, সেই প্রতিষ্ঠানটি 40টি তাদের শিল্প প্রতিষ্ঠান ভিতরে, এবং 2400 একর জায়গার উপর, এবং সেখানে 33,000 লোক কাজ করে, কর্মসংস্থান। এবং কমপ্লায়েন্স ইস্যুতে আপনার সেখানে একজন ওয়ার্কারের তার লেবার ল ইস্যু বলেন, তাদের যে ফুড খাবার সেটা একেবারে সাবসিডি রেটে দেওয়া হয়। সেখানে আজিজুল ইসলাম, তারা শুনলেন, তারা দেখলেন, কিন্তু তারা কি দিলেন বা দিবেন? আচ্ছা, এখানে কিন্তু তারা এটা দেখলেন, এবং ন্যাশনাল স্পেশাল ইকোনমিক জোন যেটা মিরসরাইতে, সেটাও তারা দেখেছেন। দেখার পর তাদের যে অভিব্যক্তি ছিল, তারা সন্তোষ প্রকাশ করেছেন তারা অবকাঠামো দেখে, এবং কমপ্লায়েন্স ইস্যুতে এখানে যে শ্রমিকরা যেভাবে কাজ করছে, এবং সেটা দেখে তারা প্রশংসা করেছেন। তারা অনেকগুলো প্রতিষ্ঠান তারা বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন, এবং তারা ঢাকাতে ফিরে এসে তারা কিন্তু আমাদের সাথে বিটুবি করেছেন, নেটওয়ার্কিং করেছেন। এবং আমাদের শুধু তাই নয়, আমরা কিন্তু তাদের যে রিকোয়ারমেন্টগুলো, একজন বিনিয়োগকারী কিন্তু হঠাৎ করে আসে না। একটি দেশে বিনিয়োগের আগে তাকে সার্ভে করতে হয়, সে ফিজিবিলিটি করে, এই দেশের ট্যাক্স স্ট্রাকচার কি, ইনসেন্টিভ কি দেওয়া হয়, এখানে ল অ্যান্ড অর্ডারটা কেমন, এই বিষয়গুলো তারা বিবেচনা করে। এখানে আমি আমার এনার্জি, এখানে আমি একটু বলিনি যে যার জন্য আমরা যখন আমাদের 9 তারিখে আমাদের যে সেশনটা ইনঅগ্রাল সেশন ছিল, 9 তারিখে আফটারনুন এবং পর থেকে 10 তারিখ পুরো দিন কিন্তু আমাদের এই B2B নেটওয়ার্কিং ছিল। আমাদের একটি, আপনি জানেন যে ইনভেস্টমেন্ট একটা আমাদের হিট ম্যাপ করা হয়েছে, যে প্রায়োরিটি সেক্টরগুলো কোন জায়গাতে বিনিয়োগ করতে পারে, সেই জায়গাগুলো কিন্তু আমরা আইডেন্টিফাই করে আমাদের 5টি সেক্টরের উপর কিন্তু উপস্থাপনা ছিল, এবং ওই সেক্টরের আমাদের দেশি এবং বিদেশি ইনভেস্টরদেরকে আমাদের এঙ্গেজ করা হয়েছে। এবং সেখানে কিন্তু তাদের যে সমস্ত চাওয়া পাওয়া যেটা কোয়ারিজ তারা করেন, এই জন্য আমরা কিন্তু এনবিআর এর প্রতিনিধি রেখেছি। আমরা এখানে ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট, তার যে সিকিউরিটি, এই বিষয়গুলো আপনার কথা শুনে মনে হচ্ছে খুবই সফল একটি প্রেজেন্টেশন, এবং তাদেরকে দেখানো সবকিছু মোটামুটি গোছানো হয়েছে, সফল হয়েছে। কিন্তু যে দেশে দিন দুপুরে নামকরা বিদেশি প্রতিষ্ঠানে লুটপাট হতে পারে, সেই দেশে যে বিনিয়োগ আকর্ষণে অনেক পিছিয়ে পড়বে তাতে সন্দেহ নেই। অর্থনৈতিক সূচকগুলো ঠিক থাকলে, মুনাফা করা গেলে, এমনকি স্বৈর শাসনের দেশেও বিনিয়োগ হয়। কিন্তু যেখানে বিনিয়োগকারীর উপর হামলা বা প্রতিষ্ঠানে লুটপাট হয়, সেখানে সম্মেলন করে শত সুন্দর কথা বললেও বিনিয়োগ টানাটা কঠিন। কথাগুলো বলেছেন অর্থনীতি বিশ্লেষক মামুন রশিদ। কথাগুলোর সাথে কি আপনার কোনো দ্বিমত আছে কিনা? যদি দ্বিমত না থাকে, এমন গুরুত্বপূর্ণ একটি সম্মেলনের সময় সরকারের আরও কি সাবধান হওয়া উচিত ছিল কিনা? আমরা মানে একটা ব্র্যান্ড বাটা, KFC এরকম দোকান ভাঙচুর করলাম যখন আমাদের এখানে বিনিয়োগ সম্মেলন হচ্ছে, সরকার আর একটু সাবধান হতে পারতেন না? আপনার এই কথাতে আমি বলছি যে একজন ইনভেস্টর ইজ ভেরি ট্রিকি, ইজ লাইক এ ম্যারেজ কন্ট্রাক্ট। কোন ডেস্টিনেশনে নিয়ে যাবেন হি ডিসাইডস। আপনি কি মনে করেন যে ইনফ্রাস্ট্রাকচারের দিক দিয়ে বাংলাদেশ এবং মায়ানমারের মধ্যে কোন দেশের ইনফ্রাস্ট্রাকচার ভালো, অবকাঠামোগত, একজন বিনিয়োগকারীকে দেওয়ার মতো? আমি বলছি যে এবং যদি এটাকে আপনি বিয়ের সাথে তুলনা দেন, মানে বড় দালান দেখে কি বিয়ে হয়, নাকি ওই স্বামীর সঙ্গে আমার দাম্পত্যটা সুখের হবে কিনা সেটা দেখে? আমি যদি এখানে এসে ধরেন বিনিয়োগকারী এসে দেখে যে তার প্রতিষ্ঠানে ভাঙচুর হচ্ছে, সেখানে তিনি যাবেন নাকি? ভাঙচুরের মধ্যেও বিনিয়োগ হয়, কিভাবে হয় আমি বলি। মায়ানমারের বিনিয়োগ হচ্ছে,
ইনভেস্টর যাচ্ছে সেখানে। মামুন রশিদ কিন্তু সেই কথাটাই আমি বলেছে, সেটাই বলছি যে স্বৈরশাসকের দেশেও মায়ানমার বিনিয়োগ হয়। আমার নেবারিং কান্ট্রিজে যে আনরেস্ট সেখানে কিন্তু আমার চেয়ে বেশি এফডিআই যাচ্ছে। তো আমার কথা হচ্ছে যে যেটা আমার সব কিছু আছে তারপর থাকার পরও আমি তার চেয়ে কম বিনিয়োগ পাচ্ছি। এখানে অনেক কিছু বিষয় আছে যেখানে বিনিয়োগকারী আসার পেছনে সে নিজেই চয়েস করবেন। আমাদের দেশের এত কিছু ইস্যু আপনি দেখেছেন, এর আগেও আমাদের এখানে ভাঙচুর অনেক কিছু হয়েছে, বিনিয়োগকারী তারপরে এসছে। আপনি অ্যাপারেল সেক্টরে, গার্মেন্টস সেক্টরে চিন্তা করেন, এই যে আমাদের গ্রোথটা হয়েছে সব কিছু জানার পরে বিনিয়োগকারী যেখানে কমফোর্টেবল ফিল করবে, যেখানে তার চিন্তা ভাবনার মধ্যেও, এখানে কিন্তু আমাদের যে ওয়েজেস যেটা দেওয়া হচ্ছে আমাদের এখানে, আমাদের সাউথ এশিয়ার মধ্যে কম। আমার পাওয়ার প্রাইস যেটা ইউটিলিটি কম, সেই কমফোর্ট দেওয়াটাই আমাদের কাজ। আনিস আলমগীর সিলেট বিমানবন্দর থানা পরিদর্শনে গিয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় গার্ড অফ অনার দেওয়ার জন্য লাল গালিচা দেখে পুলিশ সদস্যদের উপর ক্ষোভ ঝাড়েন তিনি বলেন, লাল গালিচা না রাখতে বলার পরে রাখা হলো কেন, এগুলো এখনই উঠিয়ে ফেলতে বলেন তিনি। এক পর্যায়ে তিনি বলেন, কামডা করো না, আকামডা ঠিকই করো। এই ধরনের একটা কথা তিনি তার ভাষায় বলেছেন। গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে এই সিলেট শহরেই 13টি প্রতিষ্ঠানে, মানে নগরের মধ্যেই 13টি প্রতিষ্ঠানে, নগরের বাইরেও হয়েছে, হামলা ভাঙচুর হয়েছে। কোনো প্রতিষ্ঠানে লুটপাটও চালানো হয়। অনেকেই প্রশ্ন তুলেছেন, ভাঙচুর চালানোর সময় আইনশৃঙ্খলা বাহিনী কই ছিল? মানে রোগী মারা যাবার পর কেন ডাক্তার আসলো, তখন কি কামড়া করা হয়েছিল নাকি আকামড়া ছিল, মানে তখন তিনি কোথায় ছিলেন? এক্স্যাক্টলি, আপনি সিসিটিভি লাগিয়ে রেখেছেন। এই ঘটনার পরপরই কিন্তু পুলিশ প্রধান বক্তৃতা দিলেন এবং বিডার যে চেয়ারম্যান ওনার একটা স্টেটমেন্ট গেল যে এটা নিন্দা করে ওই দিন। তো এবং পুলিশ প্রধান বলতেছেন যে আমরা সিসিটিভি দেখে তাদেরকে শনাক্ত করব। তা আপনি শনাক্ত করা পর্যন্ত ওয়েট করতে হচ্ছিল কেন? আপনি যখন হচ্ছিল তখন কোথায় ছিলেন? এখন তো শুধু আপনারা নয়, বরং সেনাবাহিনীও রাস্তায় আছে। তার মানে সেনাবাহিনী তো জনগণকে, পুলিশ বাহিনীকে হেল্প করার জন্য রাস্তায় আছে, তাই না? তো সেনাবাহিনীর উপস্থিতি সোসাইটিতে থাকার পরেও, সোসাইটি নেই কি বলবো আমি, যে সিভিল প্রশাসনে থাকার পরেও যদি এটা হতে পারে, তার মানে আপনি কি করছেন? আপনার এই সমস্ত গল্প দিলে তো হবে না যে আপনি রক্ষা করবেন। এখন কতগুলো চোর ছেচর আপনি ধরে ধরে আনবেন, দেখাবেন, তো দেখান, তাতে কি হবে? যেটা হওয়া তো হয়ে গেছে। এত বড় একটা সম্মেলন হলো যেটাকে রাষ্ট্রের টাকায় তো খরচ করে এটা করছে, এটা তো কার ব্যক্তির টাকা না, আমার আপনার সবার টাকা। আমরা এটা কেন করছি? আমরা বাংলাদেশ, আমরা কেউ কি এখানে আমরা যারা আছি তারা কি চাই বাংলাদেশে ইনভেস্টমেন্ট না হোক? আমরা তো সবাই চাই সেটা। সেই জায়গাটা আপনি যে এত খরচ করে, এত কষ্ট করে একটা ব্যক্তিকে, আপনি ওই ভদ্রলোক উদাহরণ দিলেন যে বিরাট স্যাক্রিফাইস করে চলে এসছে, HSBC চাকরি করতেন উনি, সিঙ্গাপুর থেকে চলে আসছেন, অনেক স্যাক্রিফাইস করে চলে আসছেন, এখানে প্রতিবন্ধী বানানো হয়েছে, এটা কিছুই না। এবং আরেকজন স্যাক্রিফাইস করছেন খলিল সাহেব, এখন এই যে বৃদ্ধ বয়সে এদেশে চলে এসছেন, ওইখানে কি করতেন আমি জানি না, স্যাক্রিফাইস করে চলে এসছেন এবং প্রতিরক্ষা উপদেষ্টা হয়েছেন। এত স্যাক্রিফাইস দেখতে দেখতে আমরা হয়রান হয়ে যাচ্ছি। এই স্যাক্রিফাইস করতে করতে এখন কি হচ্ছে, আমরা কি পাচ্ছি সেটার কোনো হিসাব নাই। এই যে বললেন, এই যে ভদ্রলোক, আপনি আমাকে আগে যে কোয়েশ্চেন করেছেন আমার জবাব দিতে পারিনি আমি, যে 5 বছর থাকবো। একজন জনগণ বলতে পারবে, আমি বলতে পারি, আপনি বলতে পারবেন যে এই সরকার এত ভালো কাজ করছে, আমরা তাদেরকে আরও 5 বছর দেখতে চাই। ইনফ্যাক্ট আমি নিজেই চাই, বিশ্বাস করুক কেউ না করুক, যে তারা যদি একটা এখানে মব নিয়ন্ত্রণ করতে পারে, মৌলবীদের নিয়ন্ত্রণ করতে পারে, এবং মিলিটারির সাথে তাদের যদি ভালো রিলেশন থাকে, সহযোগিতার রিলেশন থাকে, ডক্টর ইউনূস আরও 5 বছর থাকলে আমাদের কি আসে যায়? এবং যারা আসবে তারা কি এখন মানে আমাদের সুখের বন্যায় ভাসিয়ে দেবে? তাদের চরিত্র তো আমরা দেখছি, তাই না? এখনও তো প্রকাশ হচ্ছে, ডক্টর ইউনূস থাকতেই তো প্রকাশ হচ্ছে। ডক্টর ইউনূস এটা এই যে বিএনপি এবং আদার্সের যে আপনি যে বলেন যে দুর্নীতি করছে বা চাঁদাবাজি করছে, আমি তো শুধু তাদেরকে দায়ী করব না। এই চাঁদাবাজি করতে দিচ্ছে কে? প্রশাসন কার হাতে? আপনার প্রশাসন তো আপনি দিয়ে রেখেছেন এদেরকে দুর্নীতি করার জন্য, এদেরকে চাঁদাবাজি করার জন্য। তার মানে কি এটা পরিকল্পিতভাবে বিএনপি বা আদার্স যারা আছে, জামাত বা আদার্স, তাদের ইমেজ ক্ষুণ্ণ করার জন্য, এবং পরিকল্পিতভাবে এই সরকারকে বোঝানো যে তোমার হাতে কিন্তু, জনগণকে এই বার্তা দেওয়া, তোমার হাতে কিন্তু আর বিকল্প নাই। দেখো বিএনপি সে তো একটা চাঁদাবাজ দল, এবং তারা কি করে ফেলছে এই দেশে আইসা। তার মানে এই যে আনিস আলমগীর, তার মানে আপনিও একটা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন। রাজনীতিতে কোনো বিরতি নেই, ফিরছি একটু পরে, আসছি।
দেখছেন রাজনীতি, আমাদের সঙ্গে ব্যারিস্টার রুমিন ফারহানা আছে। ব্যারিস্টার রুমিন ফারহানা, আমরা প্রতিবাদ জানালাম গাজায় নৃশংস হামলার বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে। পুরো পৃথিবীর লোক আমাদের এই সংহতি দেখলো নাকি আমরা যে জুতা চোর সেটা দেখলো? আমি আপনার প্রশ্নে যাবার আগে আমার ভাইয়ের প্রশ্নের কিছু উত্তর দিতে চাই। আমার ভাই অত্যন্ত উল্লসিত, আনন্দিত যে একজন চমৎকার সুদর্শন ব্যক্তি যিনি বিদেশ থেকে বাংলাদেশে এসে অসাধারণ ইংরেজিতে একটি প্রেজেন্টেশন রেখেছেন। খুব সম্ভবত প্রেজেন্টেশনটি বাংলায় রাখলে এতটুকু প্রশংসিত হতো কিনা আমার সন্দেহ আছে, বাট যেহেতু ফরেন ডেলিগেটরা আছে ডেফিনেটলি ইংরেজিতেই তো রাখার কথা। চমৎকার ইংরেজি বলেছেন, কিন্তু তার সেই প্রেজেন্টেশনের মধ্যে আমাদের অবকাঠামোগত দুর্বলতা, কর ব্যবস্থাপনার জটিলতা, ঋণ পেতে সমস্যা, আমলাতান্ত্রিক জটিলতা, জমির দুষ্প্রাপ্যতা, কোনো ওয়ান স্টপ সার্ভিস বাংলাদেশে নাই, গ্যাস বিদ্যুতের সংকট, ঠিকমতো রিটার্ন তুলতে না পারা, এবং লাস্ট বাট নট দ্য লিস্ট রাজনৈতিক অস্থিরতা এবং দুর্নীতি। এই কোনটা সমস্যার সমাধান এই সরকার কি বলেছিল আমি ঠিক জানি না। প্রেজেন্টেশনে কি এই সমস্যাগুলোকে অ্যাড্রেস করা হয়েছিল? কারণ আনলেস এন্ড আনটিল ইউ অ্যাড্রেস দি অ্যাটলিস্ট ইউ মানে আপনি রাজি হন যে এই সমস্যাটি আছে, আপনি বিষয়টি স্বীকার না করেন, ততক্ষণ পর্যন্ত আসলে সমাধানের তো কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু আমি জানি না যে এই 11টি সমস্যা যেটি আমি বললাম, যে কথাগুলো বছরের পর বছর আলোচনা হয়ে যাচ্ছে, সেই বিষয়গুলোকে অ্যাড্রেস করা হয়েছিল কিনা। এবং খুবই সঠিকভাবে আপনি প্রশ্ন তুলেছেন, যখন এত বড় একটি সম্মেলন হচ্ছে, বিদেশি বিনিয়োগকারীদের এফডিআই করার জন্য আমরা বারবার অনুরোধ করছি, ঠিক তখনই দরজার বাইরে যখন বাটার দোকান লুট হয়, যেটি একটি ইন্টারন্যাশনাল চেইন, কিংবা যখন কেএফসির দোকানে হামলা হয়, তখন আসলে তারা কতটুকু স্বস্তি বোধ করেন? এটা কি ভিক্ষা চাই না মা কুকুর সামলাও অবস্থায় গিয়ে দাঁড়াচ্ছে কিনা, এই প্রশ্ন তো আমি রাখতেই পারি। আমার ভাই দেখলাম খুবই চমৎকারভাবে সরকারকে ডিফেন্ড করছে। দেখুন, ইউনূস সরকার বোধহয় একমাত্র সরকার বাংলাদেশে যে মৌখিকভাবে তার কোনো রাজনৈতিক দল নেই বললেও একটি দল চমৎকারভাবে তাকে ডিফেন্ড করেছে, এবং সেই দলটি যখন ডিফেন্ড করে, কেন জানি আমি শেখ হাসিনার গলা শুনি। আমি অনেক ভাবলাম যে আমি কেন শেখ হাসিনার গলা শুনছি। তারপর আমি চিন্তা করলাম, শেখ হাসিনার সময় বট বাহিনী ঠিক যেভাবে, ঠিক যেই ভাষায়, ঠিক যেই বিষয়গুলো নিয়ে আমাকে টকশোর পরে কমেন্টে গিয়ে আক্রমণ করতো, আমার বিয়ে করছি না কেন, টিপ লাগাচ্ছি কেন, আমি বাঙালি শাড়ি পরে আসি কেন, মাথায় কাপড় নাই কেন, আওয়ামী লীগের বট বাহিনী ঠিক যেই ভাষায় আক্রমণ করতো, এই এনসিপি কিংবা তাদের তথাকথিত জেনজির বাহিনী বট দিয়ে ঠিক একই ভাষায় আমাকে আক্রমণ করে। ঠিক যেভাবে হাসিনা বলতো বিকল্প দেখান, এরাও তেমনি বলে ইউনূসের বিকল্প দেখান। ঠিক যেভাবে শেখ হাসিনা সকল দায় বিএনপিকে দিত, ঠিক একইভাবে ওরাও দেখছি সকল দায় কোনো না কোনো দলের ঘাড়ে দিয়ে পার পেতে চাইছে, এবং বেশিরভাগ সময় সেটি হয় বিএনপি না হয় আওয়ামী লীগ, এর ঘাড়ে দায় দিয়ে পার পেতে চাইছে। রুমিন ফারহানা, আপনার মতো করে আপনাদের দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস ছেলেদের দিয়ে একটা দল গঠন করেছেন, অনেকেই এর বিরোধিতা করেছে, কিন্তু আমরা করিনি। ডক্টর ইউনূস সত্যবাদী, সাহসী ও বিবেকবান মানুষ, তাকে আমরা এখনো শ্রদ্ধা করি। আপনার মানে ডক্টর ইউনূস যেহেতু এতই বিবেক আছে, এতই সত্য জানেন, তাহলে ছেলেদের রাস্তায় ঠেলে দিচ্ছেন কেন? আপনি পদত্যাগ করে দলের দায়িত্ব গ্রহণ করুন, নির্বাচনে অংশ নিন, জনগণ ভোট দিলে বিএনপি আপনাকে সর্বপ্রথম অভিনন্দন জানাবে। তিনি আরো বলেছেন, বিএনপিকে রাস্তায় নামতে বাধ্য করবেন না, বিএনপি রাস্তায় নামার আগেই নির্বাচন দিন, বিএনপি রাস্তায় নামলে কি হবে, শেখ হাসিনার দিকে তাকান। দুটি প্রশ্ন, ছেলেদের রাস্তায় ঠেলে দিচ্ছেন কেন, এমন বক্তব্য দিয়ে তিনি কি বুঝিয়েছেন? দ্বিতীয়ত, বিএনপি রাস্তায় নামলে এই সরকারের কি হতে পারে যা শেখ হাসিনার ক্ষেত্রে আপনারা করেছিলেন? শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপি 16 বছর আন্দোলন করেছে, কি হয়েছে সেটা দেখা গিয়েছে, শেখ হাসিনার পতন হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানে। প্লিজ, মানে আপনি কি সত্যি বিশ্বাস করেন নিকোলা কিছু তো প্রশ্ন করার জন্য আমাকে প্রশ্ন করছেন? আমি প্রশ্ন করি, আমার সাংবাদিকের বিশ্বাস থাকে না। 30 দিনের আন্দোলনের এই শেখ হাসিনার পতন হয়েছে, এর আগের 15 বছর আপনি মুছে ফেলতে পারেন? তাহলে কি আপনি বলতে চান যে 71 সালে কেবলমাত্র 1 বছরের যুদ্ধ হয়েছে, আমাদের সেই 47 থেকে ভাষা আন্দোলন, 6 দফা ইত্যাদি 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 এগুলোর কোনো ভূমিকা ছিল না? তাই কি বলা যায় প্রত্যেকটা অভ্যুত্থানের, প্রত্যেকটা আন্দোলনের, প্রত্যেকটা যুদ্ধের পেছনে একটা দীর্ঘ সময়ের সংগ্রামের ইতিহাস থাকে, একটা দীর্ঘ সময় বঞ্চনার ইতিহাস থাকে, একটা দীর্ঘ ত্যাগের ইতিহাস থাকে? মুক্তিযুদ্ধে যেমন আপনি কাউকে এক ব্যক্তির সকল ক্রেডিট দিতে পারেন না, ঠিক একইভাবে আপনি 5ই অগাস্টের যে গণ অভ্যুত্থান, সেটাও আপনি 36 দিনের ফ্রেমে কখনোই আটকাতে পারেন না। আমি লক্ষ্য করছিলাম, ঠিক শেখ হাসিনা নিজেকে অনির্বাচিত বলে ভীষণ আঘাত পেতেন এবং তিনি বড়ই কষ্ট পেতেন। আমি দেখতে পাচ্ছি আমাদের নতুন সরকারটিও তাই, কিন্তু আমাদের নতুন সরকারের ভিত্তি হচ্ছে সুপ্রিম কোর্টের রেফারেন্স, যেটা আর্টিকেল 106 দ্বারা এসছে। একটু দেখি তো আর্টিকেল 106 ঠিক কি বলেছে। কিছু মনে করেন, আমাকে একটু সময় দিতেই হবে আপনার। এমত অবস্থায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কোনো বিধান না থাকায়
অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কোনো বিধান না থাকে, যেটা আগে ছিল এখন নেই, উল্লেখিত প্রশ্নের বিষয়ে বাংলাদেশ সংবিধানে 106 অনুচ্ছেদে প্রদত্ত উপদেষ্টামূলক এখতিয়ার প্রয়োগ করে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এই মতামত প্রদান করছে যে রাষ্ট্রের সাংবিধানিক শূন্যতা পূরণে জরুরি প্রয়োজনে মহামান্য রাষ্ট্রপতি রাষ্ট্রের নির্বাহী কার্য পরিচালনার নিমিত্তে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা নিযুক্ত করিতে পারিবেন। জরুরি অবস্থা, অন্তর্বর্তীকালীন অবস্থা কেবলমাত্র রাষ্ট্রের নির্বাহী কার্য সম্পাদনের জন্য। আপনি বলেন তো, এই ফ্রেমওয়ার্কের মধ্যে কি এই সরকারটি আছে? এই সরকারকে কেন জানি না মানে নির্বাচিত বা জনগণের ভালোবাসায় সিক্ত ইত্যাদি ইত্যাদি বলতে ভীষণ পছন্দ করে আমার নতুন ভাইরা। কেন তারা নির্বাচনকে ভয় পায়? এই সরকারটিকে বলুন ক্ষমতা ছেড়ে, তারা তো যেখানে আছে মানুষের ভালোবাসায় তারা আবার নির্বাচনের পরে সেখানে যাবে, ইটস আ ম্যাটার অফ আ ডে। কেন সেটি করছে না? বরং এনসিপি তাহসিন রিয়াজকে এই প্রশ্নটা করি। বুধবার বাংলা মোটরে আপনাদের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে হেফাজতে ইসলামী বৈঠক করেছে আপনাদের সাথে। যতদূর জানি হেফাজতে ইসলামের আগ্রহেই বৈঠক হয়েছে। যতদূর জানতে পেরেছি, গণহত্যার দায়ে দল হিসেবে আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করে দলটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার বিষয়ে ঐক্যমত্য হয়েছেন আপনারা ও হেফাজতে ইসলাম। তবে বৈঠকে নির্বাচনের বিষয়ে আপনারা কোনো আলাপ করেননি। নির্বাচন নিয়ে আসলেই কোনো আলাপ হয়নি। সেটা কি হেফাজতে ইসলাম আসলে নির্বাচনী মুখী কোনো দল নয় বলে, নাকি ইচ্ছা করে নির্বাচন প্রসঙ্গে সব বিষয় মানে নির্বাচন প্রসঙ্গ এলেই আপনারা এড়িয়ে যান? আচ্ছা, ধন্যবাদ। এটা একটা গতানুগতিক বৈঠক ছিল। রাজনৈতিক দলের সাথে রাজনৈতিক দল বিভিন্ন রকম সোশ্যাল প্ল্যাটফর্মের সাথে বসতে পারে, সেই স্বাভাবিক কার্যক্রমটি পরিচালনার জন্য এই মিটিংটি হয়েছে। যেমনটা আপনারা মিডিয়ায় শুনেছেন, এর বাইরে আসলে তেমন কোনো ডিসকাশন সেখানে হয়নি। কারণ নির্বাচনের যে আলাপটা, এই নির্বাচনের আলাপটা তখনই আরও বেশি মানে আলোচিত হবে যখন নির্বাচনী তফসিল আসবে বা যখন আরও একটু সামনের দিকে আমরা এগোবো। আমি একটু খুব সম্মানের সাথে আমার মানে সম্মানিত আরেকজন সহবক্তা রুমিন ফারহানা আপার কাছে কিছু রিপ্লাই আমি একটু দিই। দেখেন, খুব সম্মানের সাথেই বলছি, উনি এখন আমাদের গলায় শেখ হাসিনার গলা শুনতে পাচ্ছেন। আনফর্চুনেটলি তার দলের লোকজন যখন চাঁদাবাজি করে, মারামারি করে, অভ্যন্তরীণ কলহের কারণে তারা যখন পুরো দেশকে লুটুপুটে খাচ্ছে, তিনি ওই কার্যক্রমের মধ্যে শেখ হাসিনাকে তিনি খুঁজে পান না। দ্যাটস আ ভেরি আনফর্চুনেট থিং। অ্যান্ড মজার ব্যাপারটা খেয়াল করে দেখেন, পুরো কার্যক্রমটাকেই তিনি এখন এমনভাবে ব্রিফ করলেন, এমন একটা অ্যাঙ্গেল থেকে দেখালেন যে কোর্টের রায় নাকি মানে কোর্টের রায়টাকে সামনে আনার আসলে উদ্দেশ্য কি? তার মানে কি আপনি বলতে চাচ্ছেন কোর্টের রায়টা বিতর্কিত সামহাউ? যদি কোর্টের রায় বিতর্কিত না থাকে, অথবা যদি কোর্টের রায় বিতর্কিত থাকে, ওই সময়টাতে আপনার দলের পজিশন কি ছিল? আপনার দলকে তাহলে কম্প্রোমাইজ করছে? আপনার দল তাহলে ওই সময়টাতে কেন এই সরকারকে মানে গঠন হইতে দিছে? আপনার দল তো সমর্থন দিছে। আপনার দল তো পরবর্তীতে এই সরকারের সাথে কাজ করার জন্য গতানুগতিকভাবে প্রত্যেকটা মিডিয়ায়, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা বৈঠকে কথাগুলো বলছে। কাজেই দেখেন, একটা জিনিস খুব সহজ করে বলি, এই যে আপনি মাঝে মাঝে বলেন না যে ট্যাগিং এর রাজনীতিকেই থেকে যাবে, এটাই এখন হচ্ছে। আপনি বাংলাদেশে আপনার কাছে মনে হচ্ছে যে সব বট বলতেছে। সমস্যাটা কি জানেন? সমস্যাটা হচ্ছে যে বাবল থেকে বের হইতে হবে। আপনি একটা নির্দিষ্ট বাবলের ভেতরে থেকে যখন দেশকে দেখবেন, নির্দিষ্ট একটা বাবলের ভেতরে থেকে যখন আপনি একটু শেষ করি নিকোলাপা, যথেষ্ট সময় আপনি আরেকটা প্রশ্ন করব, আপনাকে আমি এটা রিপ্লাইটা আমি দেই, বাবলের রিপ্লাইটা আমি দেই। আপনি যখন জেনজিকে বুঝতে ভুল করবেন, দেখেন জেনজি কি করতেছে। জেনজিকে কিন্তু বলে দেওয়া লাগে নাই, তারা কিন্তু একের পর এক ইভেন্ট খুলতেছে, ট্রল করতেছে না? আপনি তো দেখতেছেন ট্রল করতেছে। আপনি ঘুরে দেখেন তো এগুলো রিয়েল আইডি। বাংলাদেশের মানুষ এই লেভেলের এডুকেশন এখন আছে, বাংলাদেশের স্টুডেন্টসদের স্পেশালি জেনজির এখন এই লেভেলের ক্যাপাসিটি তৈরি হয়েছে, তারা জানে কোনটা ফেক আইডি কোনটা রিয়েল আইডি। তাহসিন রিয়াজ, যেটা ব্যারিস্টার রুমিন ফারহানা যাদেরকে বট বাহিনী বলছে, আপনি বলছেন তাদেরকে রিয়েল আইডি। আমি আরেকটা ব্যাপার বলি, সেটা হচ্ছে যে দেখেন, উনি শুধু বট বলতেছে না, উনি বলতেছে এনসিপির বট বা এনসিপি এই কাজটা করতেছে। সমস্যাটা কি জানেন? সমস্যাটা হচ্ছে যে ওই যে আপনার ট্রেডিশনাল রাজনৈতিক যে পলিসি, যে আপনাকে সারাটা জীবন সামনে একজনকে রেখে বিরোধিতা করতে হবে। নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা তো আপনারা বলেন। তাহসিন রিয়াজ, 2022 সালের ডিসেম্বর মাসের শুরুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের স্ত্রীর গুরুতর একটি রোগ শনাক্ত হয়। 10 ডিসেম্বর তার অস্ত্রোপচারের নির্ধারিত দিন ছিল। এর 2 দিন আগে মধ্যরাতে বাসা থেকে আটক হন মির্জা ফখরুল সাহেব। যখন তার স্ত্রীর অপারেশন চলছিল তখন তিনি কারাগারে। আজ ফেসবুক পোস্টে মির্জা ফখরুল সাহেব সেই সময়ের কথা লেখেন। গত এক যুগে মির্জা ফখরুল সাহেব কতবার জেলে গিয়েছেন, বিএনপির শত শত নেতাকর্মী জেল জুলুম সহ্য করেছে, সেই খবর আপনার কাছেও পৌঁছেছে নিশ্চয়ই সেই সময়। কিন্তু তাহসিন রিয়াজ, আপনাদের দলের যুগ্ম আহ্বায়ক সরার তুষার বলেছেন বিএনপিকে উদ্দেশ্য করে, আগে ঘরে থাকতে পারতেন না, অনেকটা এমন কথা অনেকটা মানে খানিকটা আপনিও বলেছেন। আর এখন মাঠে থেকে বীর দর্পে চাঁদাবাজি করছেন। গত 15 বছর আপনারা কেমন ছিলেন? কোর্ট চত্বরে বিএনপি নেতারা দাঁড়িয়ে কেঁদেছে। তাহসিন রিয়াজ, গত 15 বছরে আপনারা কই ছিলেন? কারণ 2024-এর নির্বাচন যখন হয় তখন কিন্তু আপনারা
আপনার প্রাপ্তবয়স্ক, আচ্ছা সহজ করে বলি, দেখেন সহজ করে বলি। প্রথমত হচ্ছে যে তারা তাদের পলিটিক্যালি 14 বছর বা 15 বছরের যে লড়াই, এই লড়াইকে কিন্তু এনসিপি কখনো অস্বীকার করে না। সরোয়ার তুষার এই বক্তব্যটা কোথায় দিচ্ছে আমি জানি না, এখন পর্যন্ত আমি দেখি নাই। আমার যদি চোখে পড়ে তাহলে আমি নিঃসন্দেহে সরোয়ার তুষারের ব্যাখ্যাটা আমি জানতে চাইবো আসলে কোন অ্যাঙ্গেল থেকে বলেছে। খুব সহজ করে বলি, বাংলাদেশে গতানুগতিক যতগুলো রাজনৈতিক দলগুলো, গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো বাংলাদেশের এই 15 বছর 16 বছর স্বৈরাচার বিরোধী সংগ্রামে ছিল, কাউকে তো ডিজোন করার আমার কোনো সুযোগই নাই। আমার তো সুযোগ নাই, আমি তো সেটা করে আমি নিজে কাঠগড়ায় দাঁড়াবো না, আমার দল কাঠগড়ায় দাঁড়াবে না। ব্যাখ্যাটা খুব সহজ। ব্যাখ্যাটা হচ্ছে বিএনপি বা অন্যান্য যে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো আছে, আমরা তো তাদের সাথে একসাথে চলতে চাই। একসাথে চলতে চাই মানে কি, বাংলাদেশের প্রশ্নে একসাথে চলতে চাই। বাট ওই যেটা বললাম, আপনি যখন একদম ডে ফার্স্ট থেকে আপনি যখন আমাকে একেবারে এমনভাবে অপোনেন্ট বানাবেন, আপনি ধরেই নেবেন যে এখন যেহেতু আওয়ামী লীগ নাই, তাহলে আওয়ামী লীগের ভ্যাকিউম আমি এখন এনসিপিকে দিয়ে পূরণ করবো, এবং এনসিপির গলায় আমি শেখ হাসিনার গলা খুঁজে নিব, এবং সেই গলা খুঁজে নিয়ে আমি আপনাকে প্রতি মুহূর্তে সমালোচনা করবো, তাহলে তো ভাই আপনার সংকীর্ণতা থেকে আপনাকে বেরোইতে হবে। নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলতে আমরা বারবার বলতেছি, একটা বার খুব সহজ করে বোঝানোর চেষ্টা করি, আরেকবার নতুন করে, সেটা হচ্ছে যে প্লিজ জেনজিরে বুঝেন। আপনারা যাদেরকে বট ভাবেন, হ্যাঁ বট আছে বাংলাদেশে, বট নাই তা না, অনেকেরই বট আছে। কার কার বট আছে সেটাই যে এই বিগত সময় কারা কারা বট দিয়ে কার্যক্রম পরিচালনা করছে আমরা জানি, কিন্তু জেনজিকে বুঝেন, জেনজি আসলে কি বলতে চায়। আপনাদের নির্বাচনে বট এবং রিয়েল আইডির বিতর্ক থেকে আবারও একটু মানে অর্থনৈতিক আলাপসালাপে ফিরতে চাই। আনিস আলমকে খুব ছোট করে বলতে হবে। আচ্ছা, আমি একটু ডক্টর খন্দকার আজিজুল ইসলামের কাছ থেকে উত্তরটা নিয়ে আপনার কাছে আসি। আজিজুল ইসলাম, চলমান বিনিয়োগ যে সম্মেলন হলো, সেখানে এখনো পর্যন্ত 5 জন বিদেশি নাগরিক ও বিনিয়োগকারীকে বাংলাদেশের সম্মানসূচক নাগরিকত্ব দেওয়া হয়েছে। এর ফলে আমরা কি লাভ পাবো সেটা একটু বলবেন। সাথে ভারতের মাটি ব্যবহার করে তৃতীয় কোনো দেশে পণ্য রফতানি করতে পারবে না বাংলাদেশ, দেশটির শুল্ক বিভাগের বিজ্ঞপ্তি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সামনাসামনি বৈঠকের পর এটা কি প্রত্যাশিত ছিল কিনা? আসলে এখানে 5 জন বিদেশি যারা বিনিয়োগকারী, তাদের 5 জনকে এখানে অনারারি সিটিজেনশিপ দেওয়া হয়নি, একজনকে দেওয়া হয়েছে এই সম্মেলনে। সেটা হচ্ছে যে আমি যেটা বলেছি, ইয়াং ওয়ানের যিনি সিইও এবং চেয়ারম্যান মিস্টার কিয়াক সান, তাকে যেহেতু 40 বছর যাবত উনি এখানে ওনার ব্যবসা করছেন এবং বাংলাদেশের অর্থনীতিতে উনি অবদান রাখছেন, এখানে বেশ কর্মসংস্থানের উনি ব্যবস্থা করেছেন, এবং এখানে তার সেই অবদানের স্বীকৃতি স্বরূপ তাকে অনারারি নাগরিকত্ব দেওয়া হয়। এবং এই বিষয়টি হচ্ছে যে আমরা এখানে তাকে নাগরিকত্ব দেওয়াতে পুরো কোরিয়ান যে ইনভেস্টর যারা এসছেন, তাদের মধ্যে যে স্বতঃস্ফূর্ত এবং বাংলাদেশকে তারা যেভাবে দেখছেন, এবং হয়তো তারা তাদের দেশে যে বা আন্তর্জাতিক বিশ্বে তারা অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবেন, যে তারা এই দেশে ব্যবসা করে বিনিয়োগ করে তারা এখানে এদেশের অনারারি নাগরিকত্ব তারা পেয়েছেন। তো এটা একটি এইভাবে করা হয়। আরেকটা হচ্ছে যে আমাদের এখানে যারা এসছিলেন, তার মধ্যে আপনার যারার সিও উনি এসছিলেন, এবং উনি আমাদের এখানে অস্কার গার্সিয়া, এবং উনি ওনার বক্তব্যে উনি বলেছেন যে আমি প্রথম বাংলাদেশে এসেছি, এবং যারা এখানে আপনি জানেন আমাদের গার্মেন্টস সেক্টরে যেটা তাদের একটা বড় ধরনের এখানে ইনভেস্টমেন্ট আছে, তারা আমাদের এখানে অর্ডার করেন এবং তারা আমাদের এখান থেকে একটা 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড তারা কাজ করেন। এবং তারা কিন্তু বলেছেন যে যিনি সিও এসছেন উনি খুবই, ওনাকে আমরা দেখেছি যে হি ইজ ভেরি স্যাটিসফাইড, এবং উনি স্পেনে উনি এটা অনেকটা প্রণোদনার মতো তারা আসলে উদ্বুদ্ধ হবেন। আর ভারতের বিষয়টা যদি একটু বলেন যে এটা কি প্রত্যাশিত ছিল? এটা আসলে এটা আমি বলবো না, আপনারা জানেন যে এটা আপনারাই ভালো জানেন যে মাননীয় বাণিজ্য উপদেষ্টা মহোদয় অলরেডি বলে দিয়েছেন যে এটা আমাদের হয়তো রুট চেঞ্জের জন্য একটা বিকল্প ব্যবস্থা নিতে হবে, তবে আমাদের বড় খুব বেশি এখানে আমরা ক্ষতিগ্রস্ত হব না। জি জি, আনিস আলমগীর, বাংলাদেশে যে মৌলবাদী প্রবণতা দেখছি তা উদ্বেগের, এমন মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বুধবার নয়াদিল্লির ভারত মণ্ডপে নিউজ 18-এর ফ্ল্যাগশিপ রাইজিং ভারত সামিটে দেওয়া বক্তৃতায় তিনি এই কথা বলেন। বিমস্টেক শীর্ষ সম্মেলনের সাইড লাইনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের প্রসঙ্গ টেনে তিনি বলেছেন যে বৈঠকে আমাদের প্রধান বার্তা, বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক ঐতিহাসিক ও অদ্বিতীয়, এটি জনগণের সঙ্গে জনগণের, এবং আমি মনে করি অন্য যে কোনো সম্পর্কের চেয়ে বেশি এই সম্পর্ককে আমাদের স্বীকৃতি দেওয়া উচিত। বাংলাদেশের মানুষের কাছ থেকে যে বার্তা আসছে, এই বিষয়টি, এই জায়গাটি একটু শুনবেন। বাংলাদেশের মানুষের কাছ থেকে যে বার্তা আসছে, দেশটিতে আমরা যে মৌলবাদী প্রবণতা দেখছি তা উদ্বেগের, সংখ্যালঘু হামলা নিয়েও আমরা উদ্বিগ্ন, এবং বৈঠকের উদ্বেগের বিষয়ে খুব খোলামেলা আলাপ হয়েছে। দুটি বিষয়, এরকম বৈঠকের পর ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল করলো, এবং তারপরই আসলে জয়শঙ্করের এমন মন্তব্য প্রত্যাশিত। প্রথমে ট্রান্সশিপমেন্টের কথা বলি, এটা নিঃসন্দেহে একটা নিন্দনীয় কাজ, যেটা আমরা আশা করিনি ভারত এটা করবে। যখন ডক্টর ইউনূসের সঙ্গে ডক্টর মোদির বৈঠক হলো,
দুই নেতা যখন দুই সরকারের দুই নেতা 8 মাস পরে যে বৈঠক করলেন, আমরা ভাবলাম যে একটা বরফ যেটা এতদিন জমেছিল সেটা গলে গেল। তার 2 দিন পরে আবার এই বরফটাকে আবার নিজেরা গলিয়ে আবার নিজেরাই যখন আবার বরফ করলেন, তার মানে আমাদের সম্পর্ক ভালো যাচ্ছে না। এখন দ্বিতীয়ত আমরা যে তাদের কাছ থেকে সুযোগ সুবিধা এগুলো পেতাম, এটা কিন্তু একটা মেসেজও। আমাদের এখানে মব বাহিনী কিন্তু এগুলো বারবার বলতো যে ভারতের থেকে আমরা কোনো সুবিধা পাচ্ছি না, শুধু আমরা একতরফায় দিয়ে যাচ্ছি না। এটা পারস্পরিক ছিল এবং এই বন্ধ করার মধ্য দিয়ে তো এখন বোঝা যাচ্ছে যে তাহলে তার ট্রান্সশিপমেন্টের সুবিধাগুলো আমরা পাচ্ছি না, এখন হচ্ছে। এখন আমাদের বাণিজ্য উপদেষ্টা যদিও বলেছেন খুব বেশি সমস্যা হবে না, আমাদের উপদেষ্টারা এরকমই বলছেন যে আমাদের কোনো অসুবিধা হয় না। আমাদের যে আশিক চৌধুরী তিনি তো বলেছেন যে ট্রাম্প যে ট্যারিফ দিয়েছে সেটাতে আমাদের বরং লাভবান হবে। তো লাভবান যদি হয়ে থাকেন তাহলে আবার তার কাছে অ্যাপ্লিকেশন করেন কেন, এবং ট্রাম্প সেটা আবার বলে কেন যে আমার পশ্চাৎদের চুমু খাচ্ছে এরা, এগুলোর জন্য স্যার বলতেছে তাই ছেড়ে দিয়েছি সবাইকে। আবার আমরা আবার ইয়েও নিচ্ছি, ক্রেডিটও নিচ্ছি, আমাদের চিঠিতে হয়েছে, সে সবার জন্য এটা করেছিল। যাই হোক, আপনার যে ট্রান্সশিপমেন্টে এটা হয়নি, ঠিকমতো হয়নি। বাংলাদেশ এখন কোন পদ্ধতিতে তাদের সাথে নেগোসিয়েশনে যাবে সেটা আরেকটা প্রশ্ন আপনার ছিল যে এই বিষয়ে জয়শঙ্করের বিষয়টি। হ্যাঁ, জয়শঙ্করের যে বিষয়টা, তাদের এটা পুরনো ট্র্যাক্ট্রিস। তারা নিজেরা একটা মৌলবাদী রাষ্ট্র, একটা হিন্দু মৌলবাদী রাষ্ট্র হিসেবে সারা বিশ্বে পরিচিত। তাদের সংখ্যালঘু নির্যাতন আজকে সারা ওয়ার্ল্ডে উঠে, মানবাধিকার রিপোর্টগুলোতে উঠে। আর তারা বাংলাদেশকে এটা ব্লেম করে এই জন্যই যে তারা যে নির্যাতন চালাচ্ছে সেটাকে জায়েজ করার জন্য আপনি মনে করেন ব্যারিস্টার রুমিন ফারহানা প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের জন্য সময় চেয়েছে বিএনপি প্রধান উপদেষ্টার কাছে সুনির্দিষ্টভাবে আগামী ডিসেম্বরের আগে জাতীয় সংসদ নির্বাচনের রোড ম্যাপ চাইবে। প্রধান উপদেষ্টা কি বিএনপিকে সময় দিয়েছে কিনা? আমি যেহেতু জানি 16 তারিখে বৈঠকটি ফিক্সড হয়েছে এবং আমি 106 আমি জানি না উনি কি বুঝলেন না বুঝেই বললেন কথাগুলো, আমি ঠিক জানি না। কোর্টের অর্ডারকে বিকৃত করার প্রশ্ন ওঠে না। কোর্টের অর্ডারে খুব স্পেসিফিক্যালি বলা আছে কেয়ারটেকার গভর্নমেন্ট না থাকায় জরুরি প্রয়োজনে নির্বাহী কাজ পরিচালনার জন্য সরকারটি এসেছে। অর্থাৎ এই সরকারের কাজের পেরিমিটারটা খুবই নির্দিষ্ট এবং খুবই সংকীর্ণ। আমি কেবলমাত্র এটুকুই বোঝাতে চেয়েছি। উনি বললেন দলের চাঁদাবাজির কথা। হ্যাঁ, দলের চাঁদাবাজি নিয়ে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান হিমসেলফ মেসেজ দিয়েছে যে যদি কেউ করে তাকে দল থেকে বহিষ্কার করা হবে, এবং তিনি 2000-এর উপর বহিষ্কার করে নজির স্থাপন করেছেন। এবং একই সঙ্গে তিনি বলেছেন যে দেশে একটি সরকার তো আছে, তাদেরও উচিত দেশের প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। 3 হচ্ছে বিএনপির চাঁদাবাজি নিয়ে জেনজি বা আমি এনসিপি বা জামাতকে অনেক বেশি উচ্চকিত দেখি, তবে কিনা কৃষকের ঘর থেকে 8 মাসে ফুরুত করে জমিদার পুত্র, এটা বোধ করি বিএনপি 2 বার 3 বার ক্ষমতায় থেকেও কিন্তু করতে পারেনি। এটা আপনি যাই বলেন না কেন। আর জেনজি বট ইউজ করে না, হায় তাহলে তো সাড়ে সর্বনাশের কথা। এইসব কুৎসিত নোংরা কমেন্ট একজন নারী রাজনীতিবিদের প্রতি এই 20 থেকে 25 বছরের ছেলেরা মনে মনে লালন করে, এটা তো বিভৎস ভয়ঙ্কর বাজে জেনারেশন ভাই। আমি তো এই জেনারেশনকে ভয় পাচ্ছি। আই এম সরি, যারা একজন নারীর বিতর্কের উত্তরে পাল্টা তর্ক দিতে জানে না, যারা সেই নারীর ব্যক্তিগত জীবন তার সাজ পোশাক নিয়ে আলোচনায় বেশি সময় ব্যয় করে এবং মনে করে ওটাই আক্রমণের কায়দা, এখন আবার বুক ফুলিয়ে বলে বট না, এটা কিন্তু আগেও হয়েছে। আপনি নিজেই বলেছেন আগেও হয়েছে। আমি বলেছি যে আওয়ামী লীগের সাথে কি নিদারুণ মিল, ট্যাগিং বলেন, হ্যারাসিং বলেন, নারীর প্রতি আচরণ বলেন, সবখানেই তো দেখি মিল। জি, তাসিন রিয়াজ এক লাইনে, সময় শেষ, অনুষ্ঠানের সময় শেষ। রাখি মানে সেটার সাথে আপনার এনসিপির সম্পর্কটা কোথায় মনে হচ্ছে? কারা সেই কমেন্টগুলো করতে এই অনুষ্ঠানে কি আমি প্রশ্ন করতে পারবো? আপনার কাছে আমি প্রশ্নটা করি, মানে আপনার কাছে কি মনে হয় কিনা যে এটা একটা সামাজিক সমস্যা এবং এই সমস্যাটা মানে কনস্ট্যান্ট? আমি একটু প্রশ্নটা করি ভালো করে। এই সমস্যাটা কনস্ট্যান্ট, এটা কোনো দলীয় সমস্যা না, রাজনৈতিক সমস্যা না। এটা যদি রাজনৈতিক সমস্যা না হয়, এটা যদি সোশ্যাল সমস্যা বুঝে থাকে রাজনীতির কথা বলে যখন ইন্ডিকেশন পরিষ্কার হবে, কিন্তু আপনি দোষ দেন সেই পুরাতন রাজনীতি। প্রশ্নটা হলে তো ভাই আমি প্রশ্নটাকে বলেছি বড়ানো বন্ধ এখন টপিক ঘুরে যাচ্ছে, আমরা এই টপিকে থাকি কিছুক্ষণ। আমরা বলছি এই টপিকে আলাদা একটা সই করতে পারি, ব্যারিস্টার রুমিন ফারহানা এবং তাসিন রিয়াজ, আমরা আলাদা একটা সই করতে পারি। আজকের অনুষ্ঠানে আজ সময় নেই, রাজনীতির আলাপেরও কোনো শেষ নেই, চলতে থাকবে। আগামী রবিবার আবারও দেখা হবে, সাথেই থাকবেন প্লিজ।